ডলি তার স্বামী রমেশের সঙ্গে কলকাতা শহরে বসবাস করে। রমেশ শহরের এক কোম্পানিতে চাকরি পেয়েছিল, আর এইদিকে ডলি শহরের এক স্কুলে চাকরি পেয়েছিল। এমনই একদিন ডলি স্কুলে আসে। সেদিন ছিল ডলির প্রথম দিন। ডলিকে দেখে সকল বাচ্চারাই মজা নিচ্ছিল এবং তাকে দেখে অনেক হাসাহাসি করছিল। এই দেখ পূজা, দেখ দেখ, ওই মেয়েটাকে দেখতে কত মোটা, এমন মনে হচ্ছে যেন একটা কোনো হাতি সুর দুলি দুলি আমাদের দিকেই আসছে। হ্যাঁ, তোরা একদম ঠিক বলেছিস। আমি এত মোটা মানুষ তো কখনো দেখিনি, তাও আবার আমাদের স্কুলে। কি করছে বলতো এই মোটা বউটা? মনে হচ্ছে আমাদের স্কুলে আমাদের কাছ থেকে উচিত শিক্ষা পেতে এসেছে। দেখ, আমরা এই বউটাকে কেমন ভাবে ভাসিয়ে দেব। একবার আমাদের কাছে আসুক না, আমরা একে নিয়ে খুব মজা করব। হ্যাঁ নীলা, তুই ঠিকই বলেছিস, আমিও তো সেটাই ভাবছি। একবার আমাদের কাছে আসুক না, আমরা এমন মজা নেব, দেখবি আমাদের কাছে আর আসবেই না। রিনা আর নীলা যখন এসব কথা বলছিল তখন তারা পিছন দিকে তাকিয়ে দেখে যে ডলি ম্যাডাম তাদের দিকেই আসছে। এ কি রিনা, কি ব্যাপার? আমাদের কথা শুনতে পেয়ে গেল নাকি বলতো? মনে হচ্ছে আমাদের সব কথা শুনতে পেয়ে গেছে, তাই জন্যই তো তাড়াহুড়ো করে আমাদের দিকেই আসছে। দেখ দেখ, কিরে রিনা, এবার কি করব? এই নীলা, চল আমরা এখান থেকে ছুটে পালাই, না হলে আজ এই মোটি আমাদেরকে চেপে ধরবে। আর এই মোটি একবার যদি আমাদের গলা চেপে ধরে না, বা আমাদের গায়ে একবার যদি উঠে বসে পড়ে, তাহলে আমরা তো পুরো চিনে চাপটা হয়ে যাব। ম্যাডাম কাছে আসতেই রিনা চুপ করে যায়। তারপর ডলি ম্যাডাম তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাচ্চারা, তোমরা কি আমাকে একটু বলতে পারবে প্রিন্সিপাল স্যারের অফিসটা কোন দিকে? আসলে ওটা তো আমার ঠিক জানা নেই, তাই জন্য তোমরা যদি একটু বলে দাও আমার উপকার হবে। ম্যাডাম, আপনি প্রিন্সিপাল স্যারের কেবিনে যাবেন? আগে বলবেন তো। হ্যাঁ নিশ্চয়ই, দেখিয়ে দেব। কেন দেখিয়ে দেব না, আপনি সোজা 3 তলা চলে যাবেন, দেখবেন সেখানেই সামনে প্রিন্সিপাল স্যারের কেবিন। আর হ্যাঁ ম্যাডাম, আমাদের স্কুলে কিন্তু কোনো লিফট নেই, আপনাকে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে হবে। পারবেন তো আপনি এত সিঁড়ি বইতে? বাচ্চারা, তোমরা আমাকে নিয়ে ভেবো না, আমি 3 তলা কেন, 4 তলা 5 তলা সব সিঁড়ি পার করে দিতে পারবো। আমাকে এইটুকু বলার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। এই বলে ডলি ম্যাডাম সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ফার্স্ট সিঁড়ি পার করার পর ডলি ম্যাডামের অনেক কষ্ট হচ্ছিল, কারণ সে ছিল খুবই মোটা। চলাফেরা করতে তার অনেক কষ্ট হতো, আর সিঁড়িতে উঠতে গেলে তার কষ্ট আরো বেশি হতো। 2 তলা ওঠার পর সে প্রচন্ড পরিমাণে ঘেমে যায়, আরো বেশি কষ্ট হতে থাকে। যেমন তেমন হোক করে 3 তলাতে উঠে পড়ে। 3 তলার দারোয়ান বলে, এ কি, এই মোটি, তুই এখানে কি করছিস? এত মোটা ভারী শরীর নিয়ে সিঁড়ি দিয়ে আসতে গেলি কেন? আরে এখানে 3 তলাতে কিসের জন্য এসেছো? আসলে দাদা, আপনি কি আমাকে বলতে পারবেন এখানে কোথায় প্রিন্সিপালের কেবিনটা? আসলে আমি এই স্কুলে প্রথম নতুন এসেছি, তাই জন্য আমি কিছু জানি না। আপনি আমাকে একটু দেখিয়ে দিন না। প্রিন্সিপাল স্যারের কেবিন খুঁজতে তুমি এখানে এসে গেছো? প্রিন্সিপালের রুম তো নিচে আছে। শরীরের সঙ্গে সঙ্গে কি চোখের মাথাটাও খেয়েছো নাকি? না তোমার নাকি চোখে ছানি পড়েছে? এই এত কষ্ট করে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসছো, আর পাশে লিফট আছে সেটা দেখতে পাওনি? কে লিফট রয়েছে আর প্রিন্সিপাল স্যারের কেবিন নিচে? তাহলে ওই বাচ্চাগুলো আমাকে কেন মিথ্যে বললো, আর আমার সঙ্গে এরকম মজাই বা কেন করলো? দেখতেই তো পাচ্ছে আমি এরকম একটা মানুষ। আচ্ছা যাই হোক, দাদা আপনি আমাকে একটু প্রিন্সিপাল স্যারের কেবিনে নিয়ে চলুন না। এই বলে ডলি ম্যাডামকে দারোয়ান প্রিন্সিপাল স্যারের কেবিনে লিফট করে নিয়ে যায়। প্রিন্সিপাল স্যারের কেবিনে যেতে ডলি ম্যাডামকে প্রিন্সিপাল পরের দিন থেকেই স্কুল জয়েন করার কথা বলে দেয়। সেদিন প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথাবার্তা বলার পর ডলি ম্যাডাম নিজের বাড়িতে ফিরে যায়। পরের দিন থেকেই ডলি ম্যাডাম নতুন স্কুল জয়েন করে। ডলি ম্যাডাম সবচেয়ে প্রথম রিনা আর নীলার ক্লাসে যায়। তাকে দেখে নীলা আর রিনা একে অপরকে ফিসফিস করে বলতে থাকে, আরে এই রিনা, এই মোটিটা আমাদের ক্লাসে কি করছে? ব্যাস, আজকে মনে হয় আমাদের দুজনকে ম্যাডাম ক্লাস থেকে বার করে দেবে আর সোজা প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাবে। আমরা এনার সঙ্গে কত বড় একটা অন্যায় করে ফেলেছি। আরে তুই ঠিকই বলেছিস, আমারও তো ওটাই মনে হচ্ছে। তাহলে কি এই মুটিটা আমাদেরকে এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাবে? আমরা কি করে জানবো বল যে এই মুটিটা আমাদের নতুন ম্যাডাম? আমরা যদি জানতাম তাহলে কি আর এরকম করতাম? রিনা, ভয় পাস না। শোন, যদি আমাদেরকে ম্যাডাম কিছু বলে তাহলে আমরা বলবো যে ওনাকে আমরা চিনতাম না বলে ওনার সঙ্গে একটু ইয়ার্কি করেছিলাম। ব্যাস, তাহলে আর ম্যাডাম হয়তো আমাদেরকে কিছুই বলবে না। বাচ্চারা, এবার যদি তোমাদের কথা বলা হয়ে থাকে তোমরা একটু চুপ করো, আর আমি যেটা বলছি মন দিয়ে শোনো। আমি স্কুলে নতুন এসেছি, আজ থেকে আমি তোমাদের নতুন ম্যাডাম। তোমাদেরকে আমি অনেক ভালো ভালো পড়াশোনা শেখাবো। এই বলে ডলি ম্যাডাম সকল বাচ্চাদেরকে পড়াশোনা শেখানো শুরু করে দেয়।
ডলি ম্যাডামের ব্যবহার চরিত্র খুবই ভালো ছিল। ডলি ম্যাডাম বাচ্চাদেরকে খুবই ভালোবাসতো। স্কুলের সকল বাচ্চাদেরকে ডলি ম্যাডাম নিজের সন্তানের মতো করেই লেখাপড়া করাতো, কারণ ডলি ম্যাডামের নিজের কোনো সন্তান ছিল না, যার কারণে স্কুলের সমস্ত বাচ্চাকে সে নিজের সন্তান বলেই মনে করত আর ওরকমই ভাবে ভালোবাসা দিত। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন ডলি ম্যাডাম যখন রিনাদের ক্লাস নিতে স্কুলে আসে, তখন ডলি ম্যাডাম বলেন, বাচ্চারা তোমরা কি জানো এই চেয়ারটাকে কি এরকম ভাবে ভেঙেছে? কাল পর্যন্ত তো আমি দেখলাম চেয়ারটা ঠিকই আছে, আজকে এরকম হলো কি করে? ম্যাডাম, আমার মনে হয় এই চেয়ারটা আপনার ভার সহ্য করতে পারছিল না, তাই হয়তো ভেঙে গেছে। রিনার মুখে এই কথা শুনে স্কুলের সব স্টুডেন্টরাই অনেক জোরে জোরে হাসাহাসি করতে থাকে এবং ম্যাডামকে নিয়ে মজা নিতে থাকে। তখন ম্যাডাম তাদের কোনো কথাতেই কর্ণপাত না করে চেয়ারে বসতে চায়। তখনই চেয়ার থেকে উল্টে পড়ে যায়, কারণ অলরেডি আগে থেকেই চেয়ারের একটা পা ভাঙা ছিল আর ম্যাডাম এত মোটা হওয়ার কারণে সত্যি সত্যি চেয়ারটা আর ভার রাখতে পারছিল না, যার কারণে ডলি ম্যাডাম পুরো ধপাস করে মাটিতে পড়ে যায়। আর এটা দেখে সকল বাচ্চারা আরো জোরে জোরে হাসতে থাকে। সেদিন ডলি ম্যাডাম অনেক অপমানিত হয় আর মন খারাপ করে বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে বারবার সে একই কথা ভাবতে থাকে, বাচ্চারা কেন আমার সঙ্গে এরকম করে? আমি তো বাচ্চাদেরকে কত ভালোবাসি, একদম নিজের সন্তানের মতো, তাহলে কেন বাচ্চাগুলো আমার কথা বুঝতে চায় না? মোটা বলে আমাকে সকলে নিয়ে মজা নেয়, হাসাহাসি করে। এই বাচ্চাগুলোকে আমি আমার ভালোবাসাটা কিভাবে বোঝাবো? এইসবই ভাবনা চিন্তা করে ডলি ম্যাডাম অনেক মন খারাপ করে। পরের দিন ডলি ম্যাডাম আবারও স্কুলে যায়। স্কুলে গিয়ে ডলি ম্যাডাম যখন তাদের ক্লাসরুমে যায়, তখন বাচ্চাগুলো সকলে তাকে নিয়ে কালকের কথাবার্তা বলে আবারও হাসতে শুরু করে দেয়। ম্যাডাম, কালকে আপনার কোথাও লাগেনি তো? আপনি যা জড়িয়ে পড়লেন, আমার তো মনে হলো এই স্কুলটাই পুরো ভেঙে যাবে। জানিস রিনা, আমার তো মনে হলো আমরা পুরো মাটির তলায় হয়ে যাব। ম্যাডাম যা জোরে পড়লো, মনে হয় সব কিছুই ভেঙে যাবে। তাদের মুখে এরকম কথা শুনে ডলি ম্যাডাম চুপচাপ হয়ে যায়। ডলি ম্যাডাম তাদের কথা শুনেও শুনতে পাচ্ছিল না। ডলি ম্যাডাম তাদেরকে পড়া বোঝাতে শুরু করে দেয়। এরকমই ভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর হঠাৎ করেই তাদের ক্লাসরুমে সুইচের বোর্ডে আগুন লেগে যায়। সেটা থেকে আস্তে আস্তে আগুন আরো বাড়তে থাকে, যার কারণে সকল বাচ্চারা ভয়েতে চিৎকার করতে থাকে। তখন ডলি ম্যাডাম বাচ্চাগুলোকে এক এক করে বার করে দিতে থাকে ক্লাসরুম থেকে। সকল বাচ্চাকেই বার করে দেয়, কিন্তু সেই আগুনের মধ্যে নিজেই ফেঁসে যায়। তারপর আরো বাকি সব ম্যাডাম স্যারেরা মিলে তাকে উদ্ধার করে এবং এক হসপিটালে ভর্তি করা হয়। বাচ্চাগুলোকে বাঁচাবার সময় ডলি ম্যাডামের হাত পা পুরো জ্বলে গিয়েছিল, যার কারণে তাকে ব্যান্ডেজও করে দেওয়া হয়। তখন বাচ্চাগুলো ডলি ম্যাডামকে কাঁদতে কাঁদতে বলে, ম্যাডাম, আমাদেরকে ক্ষমা করে দিন। আজ আপনার জন্য আমরা বেঁচে গিয়েছি, আর আপনি আমাদেরকে বাঁচানোর জন্য নিজে আগুনের মধ্যে পড়ে গিয়েছিলেন। আপনার এই উপকার আমরা কখনো ভুলবো না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, কত অপমান করেছি, কিন্তু তাই সত্ত্বেও আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। রিনা এবং বাকি স্টুডেন্টরা ম্যাডামের কাছে এরকম ভাবেই ক্ষমা চেয়ে নেয়। তারপর ম্যাডামকে আর কোনো স্টুডেন্টই মোটা বলে অপমান করতো না। এরকম ভাবেই ডলি ম্যাডামের কাছে সকলেই ভালো হয়ে যায় এবং সকলের কাছ থেকেই সে ভালোবাসা পায়। বাচ্চারা, আমি জানি তোমরা সকলে আমাকে একদম দেখতে পারো না। তোমরা আমাকে নিয়ে অনেক মজা করতে। যেদিন আমি প্রথম এসেছিলাম সেদিন থেকেই তো তোমরা আমাকে নিয়ে মজা করতে শুরু করে দিয়েছিলে, কিন্তু আমি তোমাদের কোনো কথাতেই কান দিতাম না, কারণ আমি জানতাম আমি সত্যিই মোটা। ম্যাডাম, সত্যি আমি প্রথম দিন থেকে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আর আপনি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, আমাদেরকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছেন, কিন্তু তাই সত্ত্বেও আমরা আপনার এই ভালোবাসার কোনোই মূল্য দিইনি। আমাদেরকে ক্ষমা করে দিন ম্যাডাম। দেখো বাচ্চারা, তোমরা তো বাচ্চা, আর তোমরা মজা করবে না তো কে করবে? তোমরা যদি আমার নিজের সন্তান হতে, তাহলে তো আমি তোমাদেরকে মাফ করে দিতাম। আর আমি তো তোমাদের নিজের সন্তানের মতোই দেখি, তাহলে তোমরা আমার কাছে ক্ষমা চাইছো কেন? আমি তোমাদের আগে যেমন ভালোবাসতাম ঠিক তেমনই ভালোবাসবো। ম্যাডাম, আপনি অনেক ভালো, সত্যি আপনার মতো কোনো ম্যাডামই হয় না। আপনার মতো ম্যাডাম পেয়ে আমরা অনেক খুশি। আপনার শরীরের মতোই আপনার মনটাও অনেক বড়। আমাদেরকে ক্ষমা করে দিন ম্যাডাম। এভাবেই তারা সকল স্টুডেন্ট এক এক করে ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর ম্যাডাম সকলকে নিজের বুকে জড়িয়ে ধরে। সেদিনের পর থেকে ম্যাডাম সকল স্টুডেন্টদেরকে আরো বেশি বেশি ভালোবাসা দিতে থাকে। তারাও সকল ম্যাডামকে সম্মান করতে থাকে, আর এভাবেই সকলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।
অঙ্কিতা তার স্বামী অবিনাশ এবং শাশুড়ি মা কমলিকা দেবীর সঙ্গে কাঁকড়গাছি গ্রামে বাস করত। অঙ্কিতা খুবই চালাক এবং ধীর মেজাজ সম্পন্ন মেয়ে ছিল। কয়েকদিন আগেই অবিনাশের সঙ্গে তার দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। অঙ্কিতা মনে মনে ঠিক যেরকম শাশুড়ির আশা করেছিল তার সাথে ঠিক উল্টোটাই হয়েছিল। কারণ কমলিকা দেবীকে দেখতে শান্ত হলেও সে খুবই অত্যাচারী এবং ঝগড়ুটে প্রকৃতির মহিলা ছিলেন। তিনি সময় অসময়ে আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে, তাই উঠতে একটু দেরি হয়ে গেল। কি শরীর খারাপ নাকি? যত সব ঢং, খালি কাজ না করার বাহানা। যাও শিগগিরই গিয়ে আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসো। না মা, সত্যি সত্যি আজ আমার শরীরটা খারাপ লাগছে, কেমন যেন জ্বর জ্বর লাগছে, আর মাথার অসহ্য যন্ত্রণাও হচ্ছে। দয়া করে আজকে দিনটা আপনি একটু ম্যানেজ করে নিন। কি বললে? আমাকে কাজ করতে বলছো? দিন দিন তোমার সাহস বেড়েই চলেছে। যত বড় মুখ নয় তত বড় কথা। বেশি না বকে আমার জন্য চা করে নিয়ে আসো, যাও। এভাবেই বললে অঙ্কিতাও চুপ হয়ে যায় এবং সে রান্নাঘরের মধ্যে চা করতে চলে যায়। তারপর সে শরীর খারাপ অবস্থাতেই সমস্ত কাজ করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। অঙ্কিতা সমস্ত কাজ সেরে বিশ্রাম নেওয়ার জন্য নিজের ঘরে যায়, আর এসব কিছুই কমলিকা দেবী ভালোভাবেই লক্ষ্য করছিল। তারপর সে মনে মনে ভাবে, না না, বৌমাকে কিছুতেই বিশ্রাম নিতে দেওয়া যাবে না, আমাকেই কিছু একটা করতে হবে। এই যে মহারানী, আপনি এখানে শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন, আর কাপড়গুলো কে ধোবে শুনি? এখানে কি তোর বাপ চাকর রেখে গেছে নাকি যে সে কাপড়গুলো ধোবে? এই নে, কাপড়গুলো ধুয়ে আন। কিন্তু মা, এইগুলো তো আমি কালই ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, এগুলো ময়লা হলো কি করে? আসলে অঙ্কিতা ঠিকই বলছিল। সে আগের দিনই সমস্ত কাপড় ধুয়ে পরিষ্কার করে আয়রন করে রেখেছিল। কমলিকা দেবী তাকে খাটানোর জন্যই ইচ্ছাকৃতভাবে কাপড়গুলোকে পুনরায় নোংরা করে দিয়েছিল। কিন্তু অঙ্কিতার মুখে এরকম প্রশ্নবাচক কথা শুনে কমলিকা দেবী খুবই রেগে যায় ও সে বলে, কি তার মানে আমি কি মিথ্যা কথা বলছি? এখন আবার আমার মুখে মুখে কথাও বলতে শিখেছিস দেখছি। আমাদের সময় ছিল যখন শাশুড়িদের মুখে কথা বলার সাহসই ছিল না, আর তুই আমার মুখে মুখে কথা বলে যাচ্ছিস। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। অবিনাশ আজ বাড়ি আসুক, তারপর তোর ব্যবস্থা হচ্ছে। এভাবেই বললে অঙ্কিতা একটু ভয় পেয়ে যায়, কারণ অবিনাশ তার মাকে খুবই ভালোবাসত আর তার মায়ের কথাকে অন্ধের মতো বিশ্বাস করত। তাই সে ভয়ে ভয়ে শরীর খারাপ নিয়েই কাপড় কাচতে চলে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন অঙ্কিতার এক বান্ধবী তাদের বাড়িতে আসে এবং সে অঙ্কিতাকে ডাকাডাকি করতে থাকে। অঙ্কিতা, এই অঙ্কিতা, কিরে কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, দেখ তোকে কিছু না বলেই তোদের বাড়িতে চলে এলাম। কে অঙ্কিতা? মানে তুমি বৌমার কথা বলছো? সে তো ওপরের ঘরে আছে, যাও ওখানে গিয়েই দেখা করে নাও। ও, অঙ্কিতা ওপরের ঘরে আছে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আর আপনি ভালো আছেন তো মাসিমা? হ্যাঁ আছি, কিন্তু তোমার বন্ধুর থেকে বেশি নয়। কমলিকা দেবীর কথা শুনে তৃষা একটু অবাক হয় ও সে শেষে ওপরের ঘরে অর্থাৎ অঙ্কিতার কাছে যায় এবং গিয়ে বলে, কিরে অঙ্কিতা, কেমন সারপ্রাইজ দিলাম বল? তোকে না জানিয়ে তোদের বাড়ি চলে এলাম। তা কেমন আছিস বল? হ্যাঁ রে, ভালো। তা তুই কেমন আছিস? আর তোদের বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ, সকলেই ঠিক আছে, আর আমিও ভালো আছি। এই শোন, তোর শাশুড়ি মা কত ভালো বল। তুই উপরে বিশ্রাম নিচ্ছিস আর উনি কিছুই বলছে না, আর আমার শাশুড়ি হলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিত। ভালো, কি আর বলবো বল, উপর থেকে দেখলে কি আর সব কিছু বোঝা যায়? যার জ্বালা সেই বোঝে। যাক, বাদ দে। তা তুই এখন কি খাবি বল, মানে চা না কফি? তুই বরং আমার জন্য চা করে আন। তোর হাতের চা, আহা, যেন অমৃত, খেলেই মন ভরে যায়। তুই তাহলে এখানেই বসে অপেক্ষা কর, আমি এক্ষুনি তোর জন্য চা করে আনছি। এই বলে অঙ্কিতা চা করতে নিচে নেমে আসে। তারপর সে চা করতে যাবে কি ঠিক তখনই তার শাশুড়ি মা বলেন, কি হচ্ছেটা কি এখানে? কার অনুমতি নিয়ে চা করতে এসেছো? না মানে ওই তিশার জন্য চা করছিলাম। চা করছিলাম মানে? এখানে কি চায়ের ফ্যাক্টরি আছে নাকি যে যেই আসবে চা করে খাওয়াতে হবে?
মা দয়া করে আপনি চিৎকার করবেন না, তিশা শুনলে খুবই খারাপ ভাববে। আর ও আমাদের অতিথি, তাদেরকে অসম্মান করতে নেই। চুপ করো তুমি, তোমাকে অত জ্ঞান দিতে হবে না, বুঝেছো? খালি তর্ক করতেই শিখেছো, আর কিছুই শেখোনি দেখছি। এভাবেই কমলিকা দেবী নানান ছোট বড় কথা বলতে থাকে। এ সব কিছুই তিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। এরপর সে বলে, এই অঙ্কিতা, থাক, তোকে চা করতে হবে না। আর আমি এমনিতেও তোর সাথে শুধু দেখা করতেই এসেছিলাম। আর এখন আমাকে বাড়ি ফিরতে হবে, বুঝেছিস? আমি এখন আসছি। এই বলে তিশা সেখান থেকে চলে যায়, যেটা অঙ্কিতার খুবই খারাপ লাগে ও তার চোখে জল চলে আসে। এরপর সে এ ব্যাপারে অবিনাশকে বলার সিদ্ধান্ত নেয়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। তারপর অঙ্কিতা বলে, অবিনাশ, বলছিলাম কি একটা কথা বলবো, কিছু মনে করবে না? দেখো, মা আমাকে এতদিন যা করেছে আমি সব মুখ বুজে সহ্য করেছি, কিন্তু মা আজ তিশার সঙ্গে যে ব্যবহারটা করলো সেটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। কি বলতে চাইছো তুমি? আমার মা তোমাকে জ্বালায়? আমি আমার মায়ের সম্পর্কে একটাও বাজে কথা শুনতে চাই না, এই আমি বলে দিলাম, বুঝেছো? দেখো, আমি সেটা বলতে চাইনি, কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো। না, কোনোই কিন্তু নয়। আমার মা আমার কাছে সব থেকে বড়। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে, তাই মা যা বলবে সেটাই হবে। এভাবেই অবিনাশ অঙ্কিতাকে বকাবকি করতে থাকে। আসলে অবিনাশ এক প্রকার ঠিকই বলছিল। কমলিকা দেবী খুবই কষ্ট করে অবিনাশকে বড় করেছিলেন, আর যার জন্য অবিনাশের কাছে তার মা একজন দেবীর মতোই ছিল। তারপর অঙ্কিতার কিছুই বলে না। এরপর সে মনে মনে ভাবে, না না, এভাবে কিছু হবে না, আমাকেই একটা উপায় বের করতে হবে, যা থেকে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। এরপর সে মনে মনে পরিকল্পনা করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন তাদের এক প্রতিবেশী তাদের জন্য পিঠে করে নিয়ে আসে। তারপর, কি গো কমলিকা দি, বাড়িতে আছো? ও কমলিকা দি, কই গো, একটু এদিকে আসো না। এই যে ছায়াদি, তুমি এত চিৎকার করছো কেন? তা কোনো দরকারে খুঁজছিলে নাকি? আরে দরকার নয়, এই তোমাদের জন্য পিঠে করে নিয়ে এসেছিলাম, ওটাই দিতে এসেছি। জানো তো এখন শীতের সময়, বাঙালিদের পিঠে খাওয়ার মরশুম, তাই তোমাদেরকেও দিতে এলাম। বাহ, পিঠে পিঠে তো আমার খুবই ভালো লাগে, তা বেশ ভালোই করেছো। আর এইদিকে আমার একখানা বৌমা হয়েছে, কোথায় একটু ভালো মন্দ করে খাওয়াবে তা নয়। কি জানি বাপু, তোমার বৌমা কেন এরকম? কি দেখেছে বউ করে নিয়ে এসেছিলে? বৌমা হচ্ছে আমার বৌমা। এই তো পিঠেগুলো তো নিজেই বানিয়ে ফেললো, আমাকে তো কিছু করতেই দেয় না। আচ্ছা দিদি, আজ আসি গো, পরে না হয় একদিন আসবো। এই বলে ছায়া দেবী সেখান থেকে চলে যায়। এরপর কমলিকা দেবী তার বৌমাকে ডেকে বলে, বৌমা, আমার জন্য চা করে আনো। এই দেখো, তোমার ছায়া কাকিমা পিঠে দিয়ে গেছে, ওর বৌমা এইসব করে পাঠিয়েছে। তোমার মতো অকম্মার ঢেকি নয়, বুঝেছো? এ তো ভারী মুশকিল হয়েছে, আজ কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই বলে অঙ্কিতা মনে মনে একটা পরিকল্পনা করে রান্নাঘরে চলে যায়। তারপর সে কমলিকা দেবীর অজান্তেই তার চায়ে একটা ওষুধ মিশিয়ে দেয়, যেটা খাওয়ার পর, বাবা গো, এ আবার পেটের কি অবস্থা হলো কি জানি, খালি পটি পাচ্ছে। মনে হচ্ছে ছায়াদের পিঠে খেয়ে এরকম হয়েছে। এরকমই মনে মনে বলতে বলতে আবার কমলিকা দেবী বাথরুমে দৌড়ায়। এভাবেই সে বারবার বাথরুমে যেতে থাকে। বারবার পটি করায় তার শরীরও কমজোর হয়ে পড়ে এবং সে অঙ্কিতাকে ডেকে বলে, বৌমা, ও বৌমা, আমাকে একটু ধরে ধরে বাথরুমে বসিয়ে দিয়ে আসবে? আমার খুবই কষ্ট হচ্ছে, আমার একা যাওয়ার ক্ষমতা নেই। হ্যাঁ মা, নিয়ে যাচ্ছি, কিন্তু আপনি একবার ভেবে দেখুন, শরীর খারাপ নিয়ে আপনি যেখানে বাথরুমেও যেতে পারছেন না, আর আমাকে জ্বর নিয়েই সব কাজ করতে হয়েছিল, তাহলে আমার কত কষ্ট হয়েছিল তখন। এভাবেই বললে কমলিকা দেবীও তার ভুল বুঝতে পারে ও সে বলে, বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে আমি সবসময় আমার শাশুড়ির মতোই ভাবতাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে ওনার ব্যবহার ও অত্যাচার তখন আমারও খারাপ লাগতো। মা, আপনি দয়া করে কাঁদবেন না। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এর থেকে বড় আর কিছুই হতে পারে না। আর মা, কাজ সকলেই করে, কিন্তু যদি সেটার যোগ্য মর্যাদা দেওয়া হয় তাহলে কারোরই কোনোদিন খারাপ লাগবে না।
এভাবেই অঙ্কিতা তখন বলতে থাকে এবং কমলিকা দেবীর তার নিজের কৃতকর্মের জন্য মনে মনে পস্তাতে থাকে। এদিকে অঙ্কিতাও তার শাশুড়ির সঙ্গে করা ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর কমলিকা দেবীও তাকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে কমলিকা দেবী অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছিল। এখন সে অঙ্কিতাকে বাড়ির কাজে সাহায্য করত এবং নিজের মেয়ের মতো করেই ভালোবাসত। এতে করে তাদের মধ্যে আর কোনোই সমস্যা থাকে না। আর এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।